গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? লেখক রওনক রুফায়েত জাহিদের জনপ্রিয় ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ এর ৩৭তম পর্বে তোমাদেরকে স্বাগতম। গল্পটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো মিস করে থাকো তবে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো অবশ্যই শুনে নেবে। তবে আর দেরি কিসের, হেডফোন পরে এখনই বসে পড়ো। শুরু করছি প্রেমিক পুরুষ পর্ব ৩৭। আমি ওনার বুক থেকে মাথা তুলে ওনার চোখের দিকে তাকালাম। দেখি ওনার মুখে তৃপ্তির হাসি। আমিও আর পারিনি ওনার মুখের হাসিটা নষ্ট করতে। আমি ওনাকে জড়িয়ে ধরি। আমার সাড়া পেয়ে উনি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আপনি যেহেতু বললেন মনকে কষ্ট না দিতে, তাই আমি আমার মনের পাশাপাশি আপনার মনকেও কষ্ট পেতে দিলাম না। তবে তাই বলে ভেবে নেবেন না আমি আপনা থেকে দূরে যাব না। আমি কিন্তু ভোরে চলে যাব। উনি আমার কথায় কিছুক্ষণ নীরব থেকে তারপর বলল, এখন জড়িয়ে ধরে আছো, জড়িয়ে থাকো। কাল কি করবে এখন সেটা ভেবে মন খারাপ করার কিচ্ছু নেই। এতে ঘুম হারাম হবে। আমাকে ঘুমাতে দাও, আর তুমিও ঘুমাও। আপনি ঘুমালে ঘুমন, কিন্তু আমি ঘুমাবো না। আসলে আমিও ঘুমাবো না। চলো এই চাঁদনি রাতে জ্যোৎস্না বিলাস করি। ইস, আমার বয়ে গেছে আপনার সাথে জ্যোৎস্না বিলাস করতে। যেহেতু আমার সাথে জ্যোৎস্না বিলাস না করলে তোমার মুখে হাসি ফুটে, তাহলে করতে চাই না আমি সেই জ্যোৎস্না বিলাস। আমি ওনার দিকে চুপ করে তাকিয়ে থাকি। উফ, এই মানুষটা আমাকে কথার মায়ায় ফেলে মেরে ফেলবে নাকি? আমাকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে আহাদ বলে, তোমার ঘুমন্ত চোখে আমার চোখেরা আজ স্বপ্ন দেখবে। তুমি আমার বুকে ঘুমাও, আর আমি তোমার হয়ে স্বপ্ন দেখি। তুমি চোখ মেললে আমাকে যতটা দূরে দেখবে, আর আমি চোখ খুলে ততটাই কাছাকাছি দেখব। জানি এই মুহূর্তে ওনার সাথে কথা বাড়ালে নিশ্চিত আমি ওনার কথায় মোমের মতো গলে যাব। ভেঙে যাবে আমার মনের দেওয়াল। এই লোকের বিশ্বাস নেই। রাতে ভালোবাসবে তো দিনে ভুলে যাবে। কাছে থাকলে মায়া দেখায়, দূরে থাকলে ভুলে যায়। তারপর লাইট অফ করে জানালা খোলা রেখে আমি ওনার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙতেই আহাতকে পাশে দেখতে পাই না, নিচেও নেই। আপু আজ বাড়িতে যাচ্ছে। প্রেগনেন্সিতে মন একদম বাচ্চাদের মতো হয়ে যায়। মায়ের সাথে থাকতে ভালো লাগে, তাই আপু কিছুদিনের জন্য বাড়িতে যাচ্ছে। আমিও ঝোপ বুঝে কোপ মারি। আপুর সাথে বাড়িতে যাওয়ার কথা বলি। মাও নিষেধ করেন না। আর আহাদও সকাল থেকে লাপাত্তা। আমি সকালে নাস্তা শেষে রুমে এসে প্যাকিং করছি। এমন সময়ই আহাদের আগমন ঘটে। কয়েক সেকেন্ড আমার দিকে আর প্যাকিং করা ব্যাগের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকি। পাশে থাকা ফুলদানিটা মাটিতে আছাড় মেরে ওয়াশরুমে চলে যায়। আমি আহাদের কাণ্ডে হা করে তাকিয়ে আছি। এমন হুঠাৎ রেগে যাওয়ার কারণ আমার মাথায় খেলছে না। আমি তো কাল রাতেই বলেছিলাম আমি আজ বাড়িতে যাব। তাহলে এমন রিয়াক্টের কারণ কি? আর রেগে গেলে কি ঘরের জিনিস ভাঙা আবশ্যক? এই লোকের এই একটা জিনিস আমার প্রচণ্ড বিরক্ত লাগে। রেগে গেলেই হয়তো নিজের ক্ষতি করবে, না হয় ঘরের জিনিস ভাঙচুর করবে। আমি ওনা যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ি। আমি যখন রেডি হচ্ছিলাম আহাত পুরোটা সময় আমার দিকে তাকিয়েছিলেন, কোনো সারা শব্দ ছাড়া। চোখ দুটো রক্ত লাল ছিল, আমার সাথে টু শব্দ পর্যন্ত করে না। আদিপ ভাইয়া আহাতকে আমাদের মামা বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বললে আহাত রেগে উত্তর দেয়, উনি আমাদের দিয়ে আসতে পারবে না, ওনার সময় নেই বলেই রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে যায়। ওনার ব্যবহারে আপু আর ভাইয়া বেশ অবাক হয়। ভাইয়া আমাদের বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে সবার সাথে দেখা করি। মামা মামি আমাদের দেখে খুব খুশি হয়ে যায়। সবাই একসাথে দুপুরে লাঞ্চ করি। লাঞ্চ শেষ করে দুপুরের পর বিছানায় গা এলিয়ে দেই। এতদিন পর নিজেকে নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে বেশ শান্তি লাগছে। কেমন যেন মুক্ত মুক্ত লাগছে। কিছুক্ষণের মাঝেই ঘুমের দেশে তলিয়ে যাই। মাগরিবের আজানে ঘুম ভাঙি। ফোনের সাথে মনের ঘন্টিটাও বেজে ওঠে। আহাত ফোন করেছে কি? উৎসাহ নিয়ে তাড়াতাড়ি ফোনটা হাতে নেই। ফোনের দিকে তাকিয়ে দেখি সাকিবের নাম বাড়ছে।
মনটা ছোট হয়ে যায়। সাকিবের সাথে কথা বলে জানতে পারি নিতানকে ভার্সিটি থেকে টিসি দেওয়া হয়েছে, আর আহাদ 1 সপ্তাহের জন্য সাসপেন্ড। খোলা চোখে আহাদ যদিও কোনো দোষ করেনি, কিন্তু মারামারি আর ভার্সিটির রুলস ব্রেক করার কারণেই এমনটা করেছেন। আর তার সাথে আহাদ যে সমপ্রেমী এটা আমার পক্ষ থেকে জেনে গেছে। আর যদি আহাদকে কিছু না বলা হয় তাহলে অন্যান্য স্টুডেন্ট তা খারাপ নজরে নেবে। আর তাছাড়া আহাদ ভার্সিটির রাজনীতিতে জড়িত। যদি এমনটা না করে তবে সবাই ভাববে ক্ষমতার জোরে এসব করেছেন। পরবর্তীতে ভার্সিটিতে বেশ বাজে পরিবেশ সৃষ্টি করবেন। আহাদ নিজে থেকেই মাথা পেতে পানিশমেন্ট নিয়েছেন। সেদিন থেকে আহাদ আর ফোন দেয় না। সারা রাত কেটে যায়, কোনো খোঁজ নেয় না। আজ 2 দিন হয়ে গেছে, আহাদ আর কোনো খোঁজ নেয়নি। এই 2 দিনে রাগ অভিমান আরও মাথায় চড়ে বসেছে। এই তার ভালোবাসা? এই 2 দিনে না ফোন করেছে, না কোনো খোঁজ নিয়েছে। অসভ্য লোক একটা। কাছে থাকলেই যত ভালোবাসা, কেয়ার, হ্যান ত্যান। এই 2 দিনে মা কম হলেও শতবার ফোন করেছে, আর সাকিব তো সারাদিনই ফোনের উপর ফোন করছে। কি করছি, খেয়েছি নাকি, এটা ওটা জিজ্ঞেস করছে, যেন আমার প্রেমিক বা স্বামী। সাকিবের এমন হুটহাট টাকা খরচ করে ফোন দেওয়া আর সারাদিন কথা বলা আমাকে বেশ ভাবাচ্ছে। ছেলেটার কি হলো? আচ্ছা, ও আমার প্রেমে পড়ে যায়নি তো? ইয়াক, যাতা ভেবে যাচ্ছি। আই হেট মাই মাইন্ড। কাল আইসক্রিম খেয়ে গলা বসে গিয়েছিল। মামা মামি আপু কত খেয়াল রেখেছে। সাকিব আর মা তো কিছুক্ষণ পরপরই ফোন দিয়ে খবর নিয়েছে। সবাই আমার কত খেয়াল রাখে। আর এক উনি যার আমার থাকা না থাকায় কোনো কিছু আসে যায় না। মনে একরাশ অভিমান বুকে জমাট বাঁধে। সকাল 10টার দিকে সাকিব ফোন দেয়, বিকালে বের হতে চাইছে। ওর বাবা মা ওর ইচ্ছা পূরণের জন্য বিয়ে ঠিক করছে। কিন্তু আমি এতে অবাক হই। হঠাৎ সাকিবের বিয়ে, তাও পরিবার মেনে নিল। আজ বিকালে তারই সাথে দেখা করবে। আমি প্রথমে না করে দেই, কিন্তু পরে সাকিবের রিকোয়েস্ট আর না করতে পারি না। যাওয়ার জন্য রাজি হই। বাড়িতে বন্দি থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছি। বাইরে বের হলে মনটা কিছুটা হালকা হবে, আর আহাদের ভূতও গা থেকে নামবে। ফেব্রুয়ারি মাস, হালকা হালকা শীত, ছোট দিন। 5টা বাজতেই বেলা ডুবে। এখন ঘড়িতে 4টা বাজতে চলেছে। দিনের আলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। সূর্যটা পশ্চিমা আকাশে হেলে আছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছি। এই তো সাকিব এলো বলে নিজেকে হাসি খুশি রাখতে সামান্য সেজেছি। কালো পাঞ্জাবি, চুলগুলো ব্রাশ করেছি, হাতে ঘড়ি, বডি স্প্রে দিতেই এমন সময়ই সাকিবের আগমন ঘটে। সব সময়ের মতো আমাকে দেখেই জড়িয়ে ধরে বলল, হাই মেরি জান। পুরো আগুন লাগছে। আজ তো উনি দেখেই হার্ট অ্যাটাক করবে। সাকিবের কথায় ভ্রু কুঁচকে বলি, এই উনিটা কে? সাকিব আমতা আমতা করে বলল, কে আবার? আমার হবু বর। তুই যেভাবে সাজগোজ করছিস না, তোর দিকেই তাকিয়ে থাকবি, আমাকে আর দেখবে কই। আমি ভ্রু কুঁচকে সাকিবের দিকে তাকাই। মনে মনে বলি, তলে তলে ও এত দূর চলে গেছে। আমার ভ্রু কুঁচকানো দেখে সাকিব আরও বড় বড় চোখ করে তাকায়। আমি ওর তাকানো দেখে ওর মুখ ঘুরিয়ে বললাম, হয়েছে তোর রাজগুবি কথা, এবার বের হই। হ্যাঁ চল চল, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। দুজন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণের মাঝেই বড় এক রেস্টুরেন্টের সামনে অটো থামে। ভাড়া মিটিয়ে দুজন ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম। কাচের ভারী দরজা খুলতেই চোখ কপালে। অনেক বড় রেস্টুরেন্ট। ওয়েটার আমাদের উপরে বসতে বললেন। আগে থেকেই নাকি আমাদের জন্য টেবিল বুক করে রেখেছেন। চিকন কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠি। পরিবেশ দেখে চোখে মুগ্ধতা জুড়িয়ে যায়। অসম্ভব সুন্দর করে সাজানো। উপরে সিলিং কাচের, আর সেই কাচের উপরে লতাপাতা বেয়ে উঠেছে। মাঝে মাঝে ফুল, অসম্ভব সুন্দর লাইটিং। চারদিকে বাহারি রকমের গাছ, ফুলে ফুলে ভরা। মাঝেই ছোট এক ঝর্ণা। মনে হচ্ছে বাহিরের দেশে কোনো রেস্টুরেন্টে বসে আছি। খুব ইউনিকভাবে সাজিয়েছে। এখানে খুব একটা মানুষজন নেই। 2-1টা টেবিলে রয়েছে। আমি আর সাকিব বুক করা টেবিলে বসে পড়ি। ভিআইপি ভাবে সাজানো। খেয়াল করে দেখি একইভাবে আরেকটা টেবিল সাজানো, কিন্তু কিছুটা পরিবর্তন। ওই টেবিলে ক্যান্ডেল আর কালো গোলাপ দিয়ে সাজানো রাখা। কালো গোলাপ সহজে পাওয়া যায় না, খুব এক্সপেন্সিভ হয়। কালো গোলাপ দেখেই
আদিত্যের স্মৃতি মনে পড়ে। একবার ফোনে আদিত্যকে বলেছিলাম আমার কালো গোলাপ দেখার খুব শখ। সেদিন আদিত্য বলেছিল যেদিন আমার সাথে প্রথম ডেট করবে সেদিন আমার জন্য কালো গোলাপ নিয়ে আসবে, আর আমি যেন কালো পাঞ্জাবি পরে আসি। আর আজও আমি সেই সাজে, পাশে কালো গোলাপ, কিন্তু মানুষটা নেই। আনমনে এসব ভেবে মুখে তাচ্ছিল্যের হাসি চলে আসে। মানুষ কতটা ছলনাকারী হয়, আদিত্যের থেকেই পাওয়া। আদিত্যের জন্য আজও আমার সব শখ স্বপ্ন বিষের ন্যায় মনে হয়। নিজের প্রতি রাগ ঘৃণা হয়। সামনের টেবিলটা নিশ্চয়ই কেউ তার ভালোবাসার মানুষের জন্য এতটা সুন্দর করে সাজিয়েছে। আহাদ না ফোন করেছে, না কোনো মেসেজ দিয়েছে। প্রচণ্ড রাগ হচ্ছে। এমন কেন উনি? এখন নিজের উপর আরও বেশি রাগ হচ্ছে। ওনার থেকে কেন এতটা আশা করছি? আমি নিজেই তো আহাদের থেকে দূরে থাকতে চেয়েছি, মুক্তি চেয়েছি, কিন্তু এখন কেন আমার এতটা কষ্ট হচ্ছে? কেন আহাদের জন্য প্রত্যেকটা সেকেন্ডে কষ্ট পাচ্ছি? যখন আহাদের সাথে ছিলাম তখন তার কাছে আসা আমাকে কষ্ট দিয়েছে, আর এখন আহাদের থেকে দূরে আছি, ওর দূরে থাকাটা আমাকে কষ্ট দিচ্ছে। আহাদের বলা কথাটা এখন অনুভব করছি। সত্যি ওর অনুপস্থিতি আমাকে অস্থির করে তোলে। ওনার উপস্থিতি সত্যি আমাকে ভালো রাখে। না মেনে নিতে পারছি, না নিজের থেকে দূরে সরিয়ে দিতে পারছি। এই কেমন দুটানায় পড়েছি। এসব ভাবতে ভাবতে ফোনটা টেবিলে আছাড় দিয়ে রাখি। সজোরে ফোন রাখায় সাকিব কিছুটা কেঁপে ওঠে। আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কিরে কি হয়েছে, এমন রেগে আছিস কেন? কিছু না, এমনি ভালো লাগছে না। তোর উনি কত দূর? সাকিব সিঁড়ির দিকে তাকিয়ে উৎসাহী স্বরে বললেন, ওই যে এসে গেছে। আমি সিঁড়ির দিকে তাকিয়ে বড় সড় বিষম খাই। একবার সাকিবের দিকে তাকাই, তো একবার ওই সামনে থাকা মানুষটার দিকে। আমি সাকিবের দিকে তাকিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই চেনা কণ্ঠস্বর কানের কাছে ভেসে আসে। তোমাকে পেলে হলুদ বিকেলে ছুঁয়ে যাব পাগল হাওয়ায়, রাতের কিনারে মেঘের মিনারে হঠাৎ যে তোমাকে পাওয়া। বন্ধুরা, এই ছিল প্রেমিক পুরুষ গল্পের 37তম পর্ব। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। গল্পটির পরবর্তী পর্ব তাড়াতাড়ি পেতে গল্পের বেশি বেশি করে কমেন্ট এবং লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। শীঘ্র ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই বাংলা স্টোরির সাথেই থেকো, আর সবাই খুব ভালো থেকো। বাই।